ওহো, কিছু এখন কি শোনা যাচ্ছে? আমি এতক্ষণ বললাম, আমি যখন জিজ্ঞেস করলাম শোনা যাচ্ছে কিনা, কেউ কোনো রিপ্লাই করলে না। তাহলে বলো কি বলবো? শুনতে পাচ্ছ এখন? ওকে ওকে। আচ্ছা, আমি আর একবার প্রথম থেকে রিভিউ করিয়ে দিচ্ছি, ওকে? বেশি দূর যায়নি, এক দেড় পাতা হয়েছে। মাইক্রোফোনটা সম্ভবত অফ হয়েছিল। বেশ, আমি আর একবার করিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু দেখে নাও। তো দেখো, প্রথম থেকে আমি আরেকবার বলে দিচ্ছি, দুঃখিত অসুবিধার জন্য। তো এই যে অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং, সেটাকে কি বলা হয়? সেটাকে স্কেল ডাউন টিচিং মেথড বলা হয়। কেন বলা হয় এটাকে স্কেল ডাউন টিচিং মেথড? স্কেল ডাউন বলা হয় কারণ একটা বড় অংশকে, একটা বড় টপিক বা লেসনকে, সেই লেসেনটাকে ছোট্ট ছোট্ট অংশে বিভক্ত করে 5 বা 6 মিনিটের মধ্যে কি করা হয়? পড়ানো হয়। ঠিক আছে? সেই জন্য মাইক্রো টিচিংকে কি বলা হচ্ছে? স্কেল ডাউন টিচিং মেথড। ওকে। দেখো, অনুশিক্ষণের সংজ্ঞার দিকে যদি আমরা যাই, তাহলে মনে রাখবো আমরা প্রথমে এই যে অনুশিক্ষণ, সেটা কাদের জন্য? না, সেটা প্রথমত হচ্ছে আমাদের টিচারদের জন্য। যে সমস্ত টিচার বা ট্রেনি টিচার, অর্থাৎ আমরা সবাই যারা টিচার হব বলে চেষ্টা করছি, এবং আমরা যে টিচিং স্কিল সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছি, বা যারা অলরেডি টিচার রয়েছেন তারা তাদের টিচিং স্কিলকে আরও উন্নত করতে চান, সেই সমস্ত ব্যক্তিদের, সাধারণ শিক্ষার্থীদের জন্য কিন্তু এটা নয়। অর্থাৎ ক্লাস 1 2 3 4 5 6 এর বাচ্চাদের জন্য মাইক্রো টিচিং নয়। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং যারা শিক্ষক শিক্ষিকা হবেন ভবিষ্যতে, তাদের দুইজনের জন্য কিন্তু এই মাইক্রো টিচিং করা হয়। ওকে। এখানে কয়টা স্কিলের কথা আছে? না, এখানে 5টা স্কিলের কথা কিন্তু আমরা ডিএলএড করার সময় পড়েছিলাম, মনে পড়ছে? সমন্বয় সাধনের দক্ষতা ছিল, প্রশ্নকরণে উৎসাহী দান, শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা ছিল, শিশুদের পর্যবেক্ষণের দক্ষতা ছিল, এবং কৃতকলার সাথে সমন্বয় সাধনের দক্ষতা ছিল। তো এই যে 5টা স্কিল, সেই 5টা স্কিলকে কিন্তু একই সাথে শেখানো হতো না। ভালো করে ভাবো, যখন ডিএলএড এর ফার্স্ট ইয়ারে পড়তে, তখন যখন প্রথম এই মাইক্রো টিচিংয়ের পার্টটা এলো, তখন যখন ক্লাসগুলো হতো, তখন একদিনই কি 5টা স্কিল শিখিয়ে দিয়েছে? শেখায়নি। হয়তো বলতো যে সমন্বয় সাধনের দক্ষতার উপরে একটা করে লেসন প্ল্যান করে নিয়ে আসতে, অনুপাট্টিকা করে নিয়ে আসতে। সেটাকে পাট্টিকা করে নিয়ে এসে কলেজের মধ্যে ডেমনস্ট্রেশন দিতে হতো সেটাকে, তাই না? পরের দিন হয়তো দিল যে প্রশ্নকরণে উৎসাহীকরণ, এর উপরে একটা পাট্টিকা করে নিয়ে আসতে। তো এরকমভাবে 5টা স্কিলকে ধাপে 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 শেখানো হয়েছে। অনুশিক্ষণের মুখ্য বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু ওটাই পড়ছে। কি না, যখন কি যে এই যে 5টা স্কিল, সেই 5টা স্কিলকে কখনোই একসাথে শেখানো হয় না, ধাপে ধাপে শেখানো হয়। ওকে। দেখো, টিচিং, এই যে মাইক্রো টিচিং শব্দের, মাইক্রো শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, মিক্রো থেকে, এবং যার অর্থ খুব ছোট। যেহেতু এটাকে বড় টপিককে ছোট করে নিয়ে পড়ানো হয়, তাই এটাকে কিন্তু স্কেল ডাউন টিচিং অ্যাপ্রোচ বলা হয়। এবং এখানে দেখো লেখা আছে, এই পদ্ধতিতে শিক্ষণ সংক্রান্ত সব কৌশলগুলো একসাথে আয়ত্ত না করে অনুশীলনের মাধ্যমে একটা একটা করে কৌশল আয়ত্ত করানো হয়ে থাকে। এই যেটা বললাম, যে একসাথে 5টা স্কিলকে না শিখিয়ে প্রথমে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে পরপর পরপর 5টা স্কিলকে শেখানো হচ্ছে। ওকে। দেখো, অনুশিক্ষণ এমন এক প্রকার নিয়ন্ত্রিত শিক্ষণ পদ্ধতি, এই জায়গাটা একটু খেয়াল রাখবো আমরা, নিয়ন্ত্রিত শিক্ষণ পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট শিক্ষণ দক্ষতাগুলোকে বারবার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করা হয়। নিয়ন্ত্রিত কেন বলা হচ্ছে? কারণ সেটাকে সিমুলেশনের মাধ্যমে একটা কৃত্রিম শ্রেণীকক্ষ তৈরি করা হয়, তাই না? যে যেখানে স্টুডেন্ট হিসাবেও থাকছে তোমার বন্ধু বান্ধব এবং স্যার ম্যামরা, এবং তুমি টিচার হিসাবে থাকছো। তো সেই জন্য সব কিছু এখানে নিয়ন্ত্রিত, সময়টা নিয়ন্ত্রিত, যে তোমাকে মোটামুটি 6 7 মিনিটের মধ্যে তোমার ডেমনস্ট্রেশন শেষ করতে হবে, তুমি কতটুকু পড়াবে সেটাও নিয়ন্ত্রিত, কোন কোন স্কিল অ্যাপ্লাই করবে সেটাও নিয়ন্ত্রিত, তাই না? তাই এটাকে নিয়ন্ত্রিত শিক্ষণ পদ্ধতি বলা হয়, মনে রাখবে। এই যে অ্যালেন নামক একজন লোকের কথা বলছিলাম, এই অ্যালেন নামক লোক, ইনি প্রথম কিন্তু অনুশিক্ষণের পদ্ধতিটাকে আবিষ্কার করলেন। দেখো, যে কোনো প্রফেশনের জন্যই কি দরকার? একটা ট্রেনিং দরকার, তাই না? এবং এই ট্রেনিং কি করে? না, সেই কাজটাকে আরও সূক্ষ্মভাবে করতে সাহায্য করে সেই ব্যক্তিকে। যেমন তুমি টিচার হবে, এবং টিচার হওয়ার জন্য কি দরকার? টিচিং করা দরকার। টিচিং কিভাবে করবে, কিভাবে আরও ভালো, আরও স্কিলফুল টিচিং করবে তুমি, তার জন্য কি দরকার? একটা ট্রেনিং দরকার। এই ট্রেনিংটাই হচ্ছে আমাদের অনুশিক্ষণ, মাইক্রো টিচিং। যেমন ধরো, একটা
তোমার কিচেনের ধরো ফল কাটার যে ছুরিটা রয়েছে সেটা ধরো ভোঁতা হয়ে গেছে, তখন কি করতে হয়, সেটাকে ধার দিতে হয়, তাই না? ঠিক সেরকম অনুশিক্ষণের মাধ্যমে কি হয়, টিচাররা নিজেদের যে টিচিং দক্ষতা, টিচিং স্কিল, সেটাকে সেটার উপরে ধার দেন, সেটাকে আরো সূক্ষ্ম, আরো তীক্ষ্ণ বানান। তো এই যে ডিডাব্লিউ অ্যালেন, সে প্রথম ইউরোপ মহাদেশে এই যে অনুশিক্ষণ, এই পদ্ধতিটাকে আবিষ্কার করলো। হ্যাঁ, সে প্রথমে কি করলো না, তার কয়েকজন বন্ধু বান্ধব যারা তার মতোই টিচিং প্রফেশনে ছিলেন, তো তাদেরকে বসিয়ে দিলেন এবং তিনি কোনো একটা টপিক নিয়ে পড়ানো শুরু করলেন। এবং তার বন্ধু বান্ধবরা তাকে ফিডব্যাক দিল যে এই জায়গাগুলো ভুল হচ্ছে, এই জায়গাগুলো তুমি যদি এইভাবে উপস্থাপন করো শিশুদের জন্য আরো ভালো হবে। তো এখান থেকে এলো এই মাইক্রো টিচিং এর কনসেপ্ট। এবং মনে রাখবো এখানে যে অ্যালেন তাহলে 1963 সালে, ডিডাব্লিউ অ্যালেন, তিনি প্রথম অনুশিক্ষণকে আবিষ্কার করলেন। ওকে, এবং তিনি যখন প্রথম অনুশিক্ষণ আবিষ্কার করেছিলেন, কয়টা ছিল দক্ষতা, তিনি 14খানা দক্ষতার কথা বলেছিলেন। এবং বর্তমানে কয়টি দক্ষতা আছে, বর্তমানে 5টি স্কিল আছে আমরা জানি। এবং জন হারবার্ট সর্বপ্রথম এই 5খানা স্কিলের কথা বলেন। ওকে, তাহলে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন বেশ কয়েকটা আসে, যেমন কে অনুশিক্ষণের পদ্ধতির আবিষ্কার করেছেন বা অনুশিক্ষণের জনক কাকে বলা হয়, আমরা বলবো ডিডাব্লিউ অ্যালেনকে। আবার প্রশ্ন আসতে পারে যে অনুশিক্ষণে ডিডাব্লিউ অ্যালেন মাইক্রো টিচিং এর কয়টি দক্ষতার কথা বলেছিলেন, তখন বলবে 14টি দক্ষতা। আবার বলতে পারে যে বর্তমানে মাইক্রো টিচিং এর কয়টি দক্ষতা রয়েছে, আমরা জানি 5টি স্কিল রয়েছে। সেগুলো কে দিয়েছিলেন বা কে তৈরি করেছিলেন, হারবার্ট তৈরি করেছিলেন। ওকে, দেখো নেক্সট হচ্ছে পরবর্তীতে ক্যালিফোর্নিয়ার একটা ইউনিভার্সিটি, সে আরও 4খানা দক্ষতা যোগ করেছিল, তাহলে 14 + 4 তখন 18খানা দক্ষতা ছিল। এবং টিচারদের পক্ষে এই 18খানা দক্ষতাকে মনে রাখা এবং ওই 5 মিনিটের ডেমনস্ট্রেশনের মধ্যেই 18খানা দক্ষতার প্রয়োগ ঘটানো খুব মুশকিল। সেই সময়তে হারবার্ট এসে সংক্ষিপ্ত করে 5টা দক্ষতার কথা বললেন। পরবর্তীতে আমরা যদি এশিয়া মহাদেশের উপর বা ভারতবর্ষে আসি, তো পরবর্তীতে ডি ডি তিওয়ারি নামক একজন মানুষ, তিনি কি করলেন, তিনি এই অনুশিক্ষণকে ইউরোপ মহাদেশ থেকে ভারতবর্ষে নিয়ে এলেন এবং ভারতবর্ষে টিচারদেরকে এই অনুশিক্ষণ পদ্ধতি 1967 সাল থেকে তিনি চালু করলেন। অর্থাৎ বলতে পারো যে তুমি যে ডিএলএড এর সময় যে মাইক্রো টিচিং এর ডেমনস্ট্রেশন দিয়েছো ক্লাসে 6 মিনিটের, সেটা প্রথম 1967 সাল থেকে কিন্তু চালু হয়। যদিও তার আগে 1930 সালের আগে থেকেই কিন্তু শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং কলেজ ছিল। ওকে, কিন্তু সে সময়তে এরকম কোনো কিছু করানো হতো না। 1967 সালে ডিডি তিওয়ারি প্রথম এগুলোকে চালু করলেন। তাহলে যদি প্রশ্ন দেয় অনুশিক্ষণের জনককে, আমরা বলবো, বা আবিষ্কর্তাকে আমরা বলবো ডিডাব্লিউ অ্যালেন। কিন্তু যদি ধরো জিজ্ঞেস করে যে ভারতবর্ষে প্রথম অনুশিক্ষণ কে নিয়ে আসেন বা ভারতবর্ষে অনুশিক্ষণের জনক কাকে বলা হয়, তখন আমরা বলবো ভারতের মাটিতে ডি ডি তিওয়ারি 1967 সালে প্রথম অনুশিক্ষণ পদ্ধতিকে নিয়ে আসেন। ওকে, অনুশিক্ষণের বেশ কিছু উদ্দেশ্য রয়েছে, যেমন দেখো শিক্ষার্থী শিক্ষকদের মধ্যে, শিক্ষার্থী শিক্ষক কাদের বলা হচ্ছে, যারা এখনো শিক্ষক হয়নি কিন্তু শিক্ষক হওয়ার জন্য ট্রেনিং করছে, অর্থাৎ ডিএলএড বা বিএড কলেজের ছাত্রছাত্রীদের। তো শিক্ষার্থী শিক্ষকদের মধ্যে আরোপিত শর্তাবলী অনুযায়ী নতুন নতুন শিক্ষণ দক্ষতার সম্প্রসারণে সাহায্য করে। ওকে, নতুন নতুন যে দক্ষতা স্কিল রয়েছে সেগুলোকে আরও বেশি বিস্তৃত করতে সাহায্য করে, অর্থাৎ তুমি বলতে পারো টিচিং স্কিলকে ডেভেলপ করছে। শিক্ষার্থী শিক্ষকদের এক গুচ্ছ শিক্ষণ দক্ষতার জ্ঞান অর্জনে সাহায্য করে। ওকে, এক গুচ্ছ শিক্ষণ দক্ষতার জ্ঞান অর্জনে সাহায্য করে, কিভাবে তুমি কোনো একটা টপিককে পড়ালে সেটা আরও বেশি ভালো হবে, আরও বেশি ফলপ্রসূ হবে, সেইটা তুমি নিজেই বুঝতে পারছো অনুশিক্ষণের মাধ্যমে। শিক্ষার্থী শিক্ষকদের শিক্ষাদানকালে দৃঢ়তা অর্জনে সহায়তা করে, অর্থাৎ যেটা আগেও বললাম, যে ক্লাস 5-এর ধরো তুমি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এই টপিকটা, বা দিন রাত্রি কিভাবে হয় এই টপিকটা তুমি পড়াতে গেলে, এবার তোমার মধ্যে যদি একবারও তুমি অনুশিক্ষণ প্র্যাকটিস না করো, সেখানে গিয়ে হয়তো তুমি কনসেপ্টগুলো জানো যে কিভাবে দিন রাত হয়, কার ছায়া পড়ে চন্দ্রগ্রহণ হয়, কার উপরে কার ছায়া পড়ে সূর্যগ্রহণ হয়, এগুলো তুমি জানো, কিন্তু সেটাকে দেখা যাচ্ছে যে তুমি শিশু মনের মতো করে উপস্থাপন করতে পারছো না। তুমি বলছো ঠিক, কিন্তু সেটা বড়দের মতো, তুমি যেমনভাবে শিখেছো সেইভাবে তুমি বইয়ের ভাষা বললে, কিন্তু শিশুদের মতো করে মজাদার করে বলার জন্য কি দরকার, একটা নির্দিষ্ট স্কিল দরকার। সেই স্কিলটাই কিন্তু শেখা যায়
অনুশিক্ষণের মাধ্যমে বা টিচার ট্রেনিং এর মাধ্যমে। ওকে, তো এই যে শিক্ষা দানকালে দৃঢ়তা অর্জন, অর্থাৎ তোমার মধ্যে একটা কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি এইভাবে উপস্থাপন করলে শিশুদেরকে ভালোভাবে বোঝাতে পারবো, এই জিনিসটা কিন্তু অনুশিক্ষণ বা মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আস্তে আস্তে আমাদের মধ্যে চলে আসে। শিক্ষার্থী শিক্ষকদের কাঙ্ক্ষিত আচরণের পরিসর বৃদ্ধিতে সহায়তা করে, যেগুলো কাঙ্ক্ষিত নয় এমন আচরণকে সংশোধনে সাহায্য করে। অর্থাৎ দেখা গেল তুমি দিনরাত্রি পড়াতে গেলে সেখানে কিছু ভুল হলো পড়ানোতে, হ্যাঁ তথ্যগতভাবে সব কিছু ঠিক আছে, পদ্ধতিগতভাবে কিছু ভুল করলে, তখন তোমার বন্ধু বান্ধবরা বললো যে তুমি দিনরাত্রি পড়াতে গিয়ে ছায়াবৃত্ত, মহাবৃত্ত, কক্ষতল, কক্ষপথ এইগুলো বলছো, এত কিছু তো প্রাইমারির বাচ্চা বুঝতে পারবে না, তাই না? তাহলে তুমি ইনফরমেশনগুলো কম দাও এবং দিনরাত্রি কেন হয় কিভাবে হয় সেটাকে বলো। তো এইটা হলো এক রকমের মানে পদ্ধতিটাকে আরো বেশি ভালো করে দিল সে তার উপদেশে। এবং অন্য একজন বলল কি যে তুমি একটা নাটক করতে পারো, তুমি তিনজনকে ডাকলে, তিনজন শিক্ষার্থীকে, একজনকে বললে তুমি সূর্য, একজনকে বললে পৃথিবী সে সূর্যের চারিদিকে ঘুরবে, আর একজনকে বললে চাঁদ, এইভাবে কিভাবে দিন রাত্রি হচ্ছে সেটাকে বোঝানো গেল। ওকে, তো এই যে বিভিন্ন গুড ফিডব্যাকগুলো, পজিটিভ ফিডব্যাকগুলো যখন তুমি তুমি একটা কিছু টপিক ডেমো দিচ্ছ, তোমার বন্ধু বান্ধব বা স্যার ম্যামরা ডিএলএড কলেজে ফিডব্যাক দিতেন না যে এই এই জায়গাগুলো তোমার ভুল হচ্ছে, এইগুলো এইভাবে সংশোধন করে নিও। তার ফলে কি হচ্ছে না, যেগুলো কাঙ্ক্ষিত আচরণ যেগুলো ঠিক করছো সেগুলো আরো বৃদ্ধি পায়, এবং যেগুলো কাঙ্ক্ষিত নয়, যে জায়গাগুলো একটু ভুল বা দুর্বোধ্য হচ্ছে, সেই জায়গাগুলো আস্তে 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 কমে যায়। ওকে, তো অনুশিক্ষণের এইগুলো উপকারিতা আমরা বলতে পারি। অনুশিক্ষণের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে দেখো, যেমন কিনা শিক্ষার্থীর সংখ্যা, মনে রাখবো আমরা পঠন পাঠনের সময় এবং পঠন দক্ষতা এই তিন দিক থেকে বিচার করে অনুপাঠ পরিকল্পনাকে একটি সরলীকৃত, ক্ষুদ্র ও সীমিত শিক্ষণ প্রক্রিয়া রূপে চিহ্নিত করা হয়, যেটাকে আমরা স্কেল ডাউন টিচিং অ্যাপ্রোচ বললাম। এখানে কি হয় না, স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া, এটা অনুশিক্ষণ সাধারণ শিক্ষণ প্রক্রিয়ার মতোই স্বাভাবিক এবং বাস্তব। এটি কোনো যান্ত্রিক শিক্ষণ প্রক্রিয়া নয়, কারণ শিক্ষণের সকল উপাদানই এখানে বর্তমান থাকে, কিন্তু কি এরা প্রত্যেকে নকল। ওকে, যেমন শিক্ষক, শিক্ষার্থী, বিষয়বস্তু, পাঠক্রম, এরা বাস্তব মানে কি, যে তুমি কল্পনা করে নিচ্ছ যে আমার সামনে 40 জন বসে আছে, এমন ব্যাপার নয়, কল্পনা পর্যন্ত বাস্তবেই তোমার সামনে হয়তো 40 জন বন্ধু বসে আছে, তারা হয়তো তোমার বয়সী, কিন্তু তারা প্রাইমারি বাচ্চাদের মতো ভূমিকা নিচ্ছে সেখানে। ওকে, সেই কারণে এটা বাস্তব। ওকে, কোনো যান্ত্রিক শিখন প্রক্রিয়া নয়। কারণ কি এখানে শিক্ষকও থেকে থাকেন, তুমি ডেমো দিচ্ছ তুমি শিক্ষক, শিক্ষার্থী থেকে থাকে তোমার বন্ধু বান্ধবেরা, এবং বিষয়বস্তু এবং পাঠ্যক্রম কি পড়াচ্ছ সেটাও থেকে থাকে। ওকে, দ্বিতীয়ত দেখো, শিক্ষণ দক্ষতার প্রশিক্ষণ, এটি শিক্ষক প্রশিক্ষণের একটি উল্লেখযোগ্য কৌশল, যার মূল উদ্দেশ্য হলো নিয়ন্ত্রিত চর্চার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষকের শিক্ষণ দক্ষতার অর্জন ও বিকাশ ঘটানো। যেমন বলছিলাম যে তোমার রান্নাঘরের যে কিচেনের মধ্যে যে সবজি কাটার যে ছুরি রয়েছে সেটা যেমন ভোঁতা হয়ে গেলে তুমি ধার দাও এবং ধার দিয়ে সেটাকে আরো বেশি সূক্ষ্ম এবং তীক্ষ্ণ করে ফেলো, ঠিক সেরকম টিচারদের যে দক্ষতা রয়েছে, সেই সেই টিচারদের দক্ষতাটাকেও কিন্তু অনুশিক্ষণের মাধ্যমে তারা ধার দিয়ে আরো বেশি সুচারুভাবে পরিচালিত করতে পারেন। তাহলে এটা কিসে সাহায্য করছে না, শিক্ষণ দক্ষতার প্রশিক্ষণে সাহায্য করছে। এটা একটা বিশ্লেষণাত্মক পদ্ধতি, অনুশিক্ষণ পদ্ধতি বিশ্লেষণাত্মক, কারণ এখানে শিক্ষণ পরিস্থিতি বিশ্লিষ্ট একটি ক্ষুদ্র অংশের উপর গুরুত্ব প্রদান করা হয়। কারণ কি একটা বড় কোনো গল্প, ধরো 5 পাতা বা 4 পাতার একটা গল্প, সেখান থেকে তুমি প্রথম স্ট্যান্জা 10-12 লাইন বেছে নিলে এবং সেটাকে 6 মিনিট ধরে বিশ্লেষণ করে ভেঙে ভেঙে পড়ালে। তাই জন্য অনুশিক্ষণকে কি পদ্ধতি বলা হয়, বিশ্লেষণাত্মক পদ্ধতি। পরীক্ষায় প্রশ্ন কেমন ভাবে আসতে পারে না, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি অনুশিক্ষণের বৈশিষ্ট্য নয়, তো এইখান থেকে অপশনগুলো থেকে কিন্তু তোমাদের খুঁজে নিতে হবে। ওকে, এই শিক্ষণ পরিস্থিতিতে শিক্ষকের অন্যান্য আচরণগুলি না প্রকাশিত হলেও সাময়িকভাবে গৌণ বৈশিষ্ট্য হিসেবে সেগুলো বিবেচিত হয়। আর কি এটা নিয়ন্ত্রিত শ্রেণী শিক্ষণ, এটা নিয়ন্ত্রিত কেন, কারণ সবকিছু নিয়ন্ত্রণে থাকে, একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে 6 থেকে 8 মিনিট সময় থাকবে তোমার হাতে, তার মধ্যে তোমাকে ডেমনস্ট্রেশন কমপ্লিট করতে হবে। নির্দিষ্ট একটা শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দেওয়া হয় যে 6 থেকে 10 জন শিক্ষার্থী থাকবে, তাদের সামনেই তুমি কিন্তু প্র্যাকটিসটা করবে। ওকে, দেখো অনুশিক্ষণ অনুশীলনের জন্য শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সংখ্যা সীমিত থাকে, 6 থেকে 10 জন শিক্ষার্থী এবং এখানে উপস্থিত থাকতে পারে।
তাই এটাকে নিয়ন্ত্রিত শ্রেণী শিক্ষণ বলা হয়। স্বল্পস্থায়ী শিক্ষণ কেন? দেখো, অনুশিক্ষণ প্রক্রিয়ায় কেবলমাত্র একটি শিক্ষণ দক্ষতার অনুশীলন করা হয়। ওই যে বললাম 5টা স্কিল আছে, কিন্তু ভাবো যখন তুমি কলেজে ডেমনস্ট্রেশন দিতে তখন 5টা স্কিলকে একই সাথে কিন্তু শেখাতো না, একটা একটা করে স্কিলে উপরে জোর দেওয়া হতো, তাই না? প্রথম দিন সমন্বয় সাধনের দক্ষতার উপর একটা ডেমো দিলে, দ্বিতীয় দিন তুমি কৃতকলার উপর নেচে গিয়ে কবিতা বলে একটা নাটক করে একটা ডেমো দিলে, তৃতীয় দিন প্রশ্নকরণে উৎসাহীকরণের উপরে একটা ডেমো দিলে, এইভাবে 5টা স্কিলে 5 দিনে 5 রকমভাবে ডেমনস্ট্রেশন দেওয়া হতো। তো একসাথে কত সময় হয় মনে রাখবো আমরা, অনুশিক্ষণ চক্রের সময়সীমা 36 মিনিট। এই চক্রটা আমি শেষে বিশ্লেষণ করছি। ওকে, প্রতিটার জন্য 6 মিনিট করে বরাদ্দ থাকে। সংস্কারমূলক পদ্ধতি, কারণ কি সংস্কারমূলক পদ্ধতি কেন বলা হচ্ছে? কারণ এখানে আমরা ভুলগুলোকে শুধরে নিতে পারি। তুমি যখন মানে অরিজিনাল ক্লাসরুমে যখন যাবে, সেখানে গিয়ে পড়ানোর সময় যদি তোমার টিচিং দক্ষতাতে কোনো ভুল থাকে, হয়তো তুমি পড়াচ্ছ কিন্তু শিশুরা কোনো মতেই সেই পড়াটা বুঝতে পারছে না, ওকে, তাহলে সেটা এক রকমের সমস্যা। কিন্তু মাইক্রো টিচিংয়ে তুমি যখন তোমার বন্ধু এবং স্যার ম্যামদের সামনে প্র্যাকটিস করছো, সেখানে যখন তোমার টিচিং স্টাইলে কোনো রকম ভুল আসছে, দক্ষতায় কোনো ভুল আসছে, সেটাকে তুমি কিন্তু সহজেই সংশোধন করে ফেলতে পারছো স্যার ম্যামদের ফিডব্যাকের ওপরে। ওকে, সেই জন্য এটাকে সংস্কারমূলক পদ্ধতি বলা হচ্ছে। অনুশীলনের প্রয়োজনীয়তা কি রয়েছে, কেন দরকার? দেখো, মোটামুটি এত দূর পর্যন্ত আমরা যতটুকু জানলাম, আশা করি তোমরা নিজেরাই এবার বলতে পারবে অনুশীলনের কেন রয়েছে প্রয়োজনীয়তা। না, শিক্ষকদের যে দক্ষতা বা শিক্ষক হতে গেলে যে দক্ষতাগুলো লাগে সেগুলোর বিকাশ ঘটানোই এর প্রধান প্রয়োজনীয়তা, তাই না? তো অনুশীলনের প্রয়োজন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এর উৎস কোথা থেকে। অনুশীলনের উৎপত্তি হয়েছে ব্যবহারিক শিক্ষা থেকে। বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের দ্বারা অনুশীলনের শিক্ষণ দক্ষতাগুলির পরিমাপ কার্যকর করে তুলতে পরীক্ষামূলক মূল্যায়নের দ্বারা ওই দক্ষতাগুলির বিকাশ নির্ধারিত হয়েছে। অনুশীলনের প্রধান লক্ষ্য হল নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থী শিক্ষকদের মধ্যে পাঠ্য বিষয়বস্তুকে সাবলীলভাবে উপস্থাপনে সাহায্য করা। আদর্শ অনুশীলন শ্রেণীতে পূর্বেই শুরু হয়ে যায় এবং শিক্ষণ পরামর্শদাতার সঙ্গে ব্যক্তিগতভাবে পুনর্বিবেচনা করার জন্য সঠিক পরামর্শ গ্রহণ করা হয়ে থাকে। অনুশীলন দ্রুত, দক্ষ, প্রমাণিত এবং কৌতুকপূর্ণ পদ্ধতি অর্থাৎ মজার ছলে শিক্ষকদেরকে পাঠ বা বিষয়বস্তুকে পড়াতে বা উপস্থাপন করতে সাহায্য করে। তো এই যে লাস্ট লাইন, তুমি দক্ষতার জন্য শুধু এইটুকুকেই মনে রাখবে। ওকে, কি দক্ষতা? না, অনুশীলনের সাহায্যে কোনো একটা টপিককে কীভাবে মজার ছলে শিশুদের কাছে উপস্থাপন করতে হয় সেটা কিন্তু টিচাররা শিখতে পারে। অনুশীলনের মাধ্যমে পাঠদানের ভুল সংশোধন সহজ হয়, যেখানে যেখানে ভুল আছে সেগুলো সংশোধন করে নেওয়া যায়। শিক্ষার্থী শিক্ষকের যে ত্রুটিগুলো সেগুলো কিন্তু সহজেই ধরা যায়। ওকে, শিক্ষার্থী শিক্ষকের যা যা ভুল হচ্ছে সেগুলো সহজেই ধরা যায়। পাঠদান ও দক্ষতা অর্জন উভয় ক্ষেত্রেই সাফল্য আসে, পাঠদানেও সাফল্য আসে, দক্ষতা অর্জনেও সাফল্য আসে। সমগ্র পাঠদানকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করা হয়, সেই জন্যই আমরা বললাম এটাকে কি বলা হচ্ছে? স্কেল ডাউন মেথড। অনুশীলনের মাধ্যমে পাঠদান শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয়তা বেশি থাকে। ওকে, দেখো, অনুশীলন চক্র বা মাইক্রো টিচিং সাইকেল সম্পর্কে এবার জানতে হবে। এই যে অনুশীলন, সেটা বেশ কয়েকটি পর্যায়ের মাধ্যম দিয়ে কিন্তু ঘটে। সেই সমস্ত পর্যায়কে একসাথে অনুশীলন চক্র বলা হয়। এবং মনে রাখবে, এই যে টোটাল টোটাল চক্র, এই টোটাল চক্রের সময়সীমা হচ্ছে 36 মিনিট। যদি জিজ্ঞেস করে অনুশীলনের সময়সীমা কত, 6 থেকে 8 মিনিট। অনেক জায়গায় 6 মিনিটে অপশানে দেওয়া থাকে। কিন্তু যদি জিজ্ঞেস করে অনুশীলন চক্রের সময়সীমা কত, তখন কিন্তু উত্তর করব 36 মিনিট। ওকে, এবার চক্রটাকে একটু দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনুশীলন চক্র। প্রথমে কি, প্রথম চক্রের একদম প্রথমে রয়েছে প্ল্যানিং। অর্থাৎ তুমি ধরো সালোক সংশ্লেষ পড়াবে। কি পড়াবে? সালোক সংশ্লেষ। ঠিক আছে, ক্লাস 4। তাহলে দেখো, এই যে টপিকটিকে তুমি পড়াবে বলে ঠিক করেছো, ফটোসিনথেসিস সালোক সংশ্লেষ ক্লাস 4-এর বাচ্চাদের ক্ষেত্রে, সেখানে নিশ্চয়ই তুমি সালোক সংশ্লেষের সূত্র বলতে যাবে না। 6CO2 + 6H2O, C6H12O6 দিয়ে তুমি সূত্র বলতে বা বোঝাতে যাবে না, কারণ তারা ক্লাস 4-এর বাচ্চা। তুমি নিশ্চয়ই তাকে জাইলেম কলা, ফ্লোয়েম কলা কি সেসব বোঝাতে যাবে না, তাই না? প্লাস্টিড কি সেসব বোঝাতে যাবে না। তো
অ্যাকচুয়ালি তোমাকে প্রথমে কি করতে হবে, একটা প্ল্যান করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে যে আমি কালকে সকালে স্কুলে গিয়ে যে বাচ্চাদের সালোক সংশ্লেষ জিনিসটা পড়াবো সেখানে কি কি জিনিস তাদের জানাবো। ওকে, এবং কিভাবে উপস্থাপন করলে সেটা বাচ্চা ক্লাস ফোরের বাচ্চাদের জন্য বোঝার পক্ষে সহজ হবে এবং তারা সহজে বুঝতে পারবে এবং মজাও পাবে। কারণ আমরা জানি এনসিএফ 2005 সবসময় জয়ফুল লার্নিং বা লার্নিং উইথাউট বার্ডেনের উপরে জোর দেয়। বোঝা মুক্ত, ভয়হীন, আনন্দদায়ক শিখন সবসময় রাখতে হবে। এর জন্য তুমি কি করলে, তুমি খাতার মধ্যে একটা লেসন প্ল্যান তৈরি করলে, যেমনটা টিচিংয়ের সময় আমরা সবাই করেছি। তো এই লেসন প্ল্যানটা প্রথম হচ্ছে প্ল্যানিং, এবং এটা তুমি দেখো বাড়িতে বসেই কিন্তু করতে পারো। এন্টার সময় তোমার উপরে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট কোনো সময়সীমা এখানে বাধা নেই যে তোমাকে 10 মিনিটের মধ্যে এই টপিকের উপর লেসন প্ল্যান রেডি করে ফেলতেই হবে, এমন কোনো কথা কিন্তু নেই, তাই না? তাহলে প্রথম প্ল্যান করলে সালোক সংশ্লেষ কীভাবে পড়াবো, এটার জন্য নির্দিষ্ট দেখো কোনো সময়সীমা নেই। এখান থেকে প্রশ্ন আসে যে অনুশিক্ষণ চক্রের কোন ধাপে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। মনে রাখবে প্ল্যানিং বা পরিকল্পনা ধাপের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। পরবর্তী হচ্ছে তুমি একটা সুন্দর লেসন প্ল্যান বানিয়ে সেটাকে নিয়ে গেলে এবং সেটাকে কি করতে হবে, টিচ করতে হবে, পড়াতে হবে বাচ্চাদেরকে। তুমি পড়ানোর সময়সীমা কত থাকে, মনে রাখবে 6 মিনিট থাকে সময়সীমা পড়ালে। এবং পড়ানোর পর কি দেওয়া হয়, ফিডব্যাক দেওয়া হয়। তোমার বন্ধু বান্ধব যারা কিন্তু স্টুডেন্ট হয়ে বসেছিল তারা কিন্তু ফিডব্যাক দেয় যে কেমন পড়ানো হলো, হ্যাঁ, কোন কোন জায়গায় ভুল হলো, কোন কোন জায়গাগুলো খুব ভালো লাগলো, সেই জিনিসগুলো। এই যে ফিডব্যাকের সময়সীমা এটাও 6 মিনিট। ফিডব্যাকের পরে আসে রিপ্ল্যান, অর্থাৎ দেখা গেল যে 2-3টে জায়গায় একটু ভুল হয়ে যাচ্ছিল, বা হয়তো তুমি ওই যে বললাম সালোক সংশ্লেষের যে সমীকরণ সূত্র সেটাকে তুমি প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত করে ক্লাস ফোরের বাচ্চাদেরকে কিভাবে গ্লুকোজ তৈরি হয়, কিভাবে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, ক্লোরোফিল আর সূর্যের আলো কিভাবে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে, এই সমস্ত কিছু বুঝিয়ে ফেলেছে, অর্থাৎ একটু বেশি অ্যাডভান্স লেভেলের হয়ে গেছে। তো ফিডব্যাকে তোমার বন্ধু এবং স্যার ম্যামরা বললেন কি যে এই সব করার দরকার নেই, কারণ যেহেতু ওরা বাচ্চা। তো তার জন্য তোমাকে কি করতে হবে, ফার্স্ট যে লেসন প্ল্যানটা বানিয়েছিলে সেটাকে আবার সংশোধন করতে হবে, ঠিক করতে হবে। এটাই হচ্ছে রিপ্ল্যান, অর্থাৎ প্রথমে যে যে ভুলগুলো ছিল ফিডব্যাকের পর জানতে পারলাম এবং সেটাকে পুনরায় আবার কি করলাম, পুনরায় আবার ঠিক করে নিলাম। এই রিপ্ল্যানের জন্য সব থেকে বেশি সময়সীমা থাকে, মনে রাখবো 12 মিনিট সময়সীমা হচ্ছে রিপ্ল্যানের উপরে থাকে। ওকে, রিপ্ল্যানের পর কি করতে হবে, অবশ্যই আবার পুনরায় টিচ করতে হবে, রিটিচ বলা হয় যেটাকে। রিটিচ অর্থাৎ সংশোধিত লেসন প্ল্যানটাকে আবার তুমি পড়ানোর সময়সীমা আমরা জানি 6 মিনিট। ওকে, এবং তারপরে আবার তুমি কি নিলে না, ফিডব্যাক নিলে। এই ফিডব্যাকের সময়সীমাও আগের মতোই 6 মিনিট। তাহলে দেখো মোট যে অনুশিক্ষণ চক্র হচ্ছে আমাদের, সেখানে প্রথমে প্ল্যানে কোনো রকম টাইম লিমিট নেই, 6 মিনিট হচ্ছে টিচিংয়ে, 6 মিনিট ফিডব্যাকে, 12 মিনিট প্ল্যানিংয়ে, রিটিচিং, রিফিডব্যাক। ওকে, তো টোটাল যদি আমরা যোগ করি আমরা এখানে 36 মিনিট পাবো। তাহলে অনুশিক্ষণ চক্রের টোটাল সময়সীমা কত মিনিট, 36 মিনিট। আর টিচিংয়ের সময়সীমা কত মিনিট, 6 মিনিট। মনে রাখবো আমরা প্রত্যেকের সময়সীমা 6 মিনিট করে, কেবল এই যে রিপ্ল্যান যেহেতু ওখানে বসে তোমাকে আবার প্ল্যানটা করতে হচ্ছে তাই ওটা 12 মিনিট। ওকে, 12 মিনিটের সময়সীমা সংশোধনের, বাকি সবার 6 মিনিট করে, কেবলমাত্র প্ল্যানিংয়ের কোনো রকম সময়সীমা নেই। এই অনুশিক্ষণ চক্র কিন্তু পুরোটা মুখস্থ রাখতে হবে আমাদের। ওকে, এগুলোই এখানে বলা আছে দেখো। প্রথম হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। এখানে কি এই স্তরে 5 থেকে 10 জন ছোট ছোট একটি দল থাকে এবং একজন শিক্ষক পাঠ্য বিষয়বস্তু সম্পর্কিত যে কোনো একটা অংশ উপস্থাপন করার জন্য 5-6 মিনিট সময়কালের মধ্যে একটি দক্ষতাকে সার্থকভাবে প্রয়োগ করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা, অর্থাৎ প্ল্যান। যেটা কিভাবে তুমি সালোক সংশ্লেষ পড়াবে সেটাকে প্ল্যান করলে, এটা পরিকল্পনা। তারপর হচ্ছে শিক্ষণ বা টিচিং, পূর্ববর্তী স্তরে যে প্ল্যানটা তুমি করে এনেছিলে সেটাকে তুমি যখন এবার পড়ালে, ঠিক আছে, সেখানে তুমি টিএলএম ব্যবহার করতে পারো, নাটক করতে পারো, গান করতে পারো, এই যে 5টা স্কিল সেগুলো ব্যবহার করে পড়ালে, এটা হচ্ছে শিক্ষণের সময়সীমা 6 মিনিট। পরবর্তী হচ্ছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া প্রদান, অর্থাৎ তোমার এই যে পড়ানোটা এটা কেমন হলো সেটার জন্য 6 মিনিট সময়সীমা থাকে।
যেখানে ফিডব্যাক দেওয়া হলো। দেখো এই স্তরে শিক্ষার্থীরা শিক্ষকের দ্বারা পরিবেশিত পাঠ সম্পর্কে প্রতিক্রিয়া প্রদান করে থাকে। এই প্রতিক্রিয়া একদিকে যেমন শিক্ষার্থী শিক্ষকের অর্থাৎ যিনি পড়াচ্ছেন, তুমি পড়াচ্ছ, তোমার ক্ষেত্রে সঠিক ও ভালো দিকগুলো আরও দৃঢ়ভাবে বোঝাতে তোমাকে সাহায্য করলো, ঠিক তেমন তার দুর্বলতার জায়গা কোনগুলো সেগুলোও তিনি বুঝতে পারলেন। ওকে, তারপরে রিপ্ল্যান, যে যে জায়গাগুলো ভুল বললো তোমার বন্ধুরা সেটাকে ঠিক করলে, এটার জন্য সময়সীমা থাকে কত না 12 মিনিট সময়সীমা থাকে। ওকে, এই স্তরে শিক্ষার্থীরা শিক্ষক পরিবেশিত পাঠের আলোচনা ও প্রতিক্রিয়ার আলোকে তার পাঠটাকে পুনর্গঠন করে, পুনরায় আবার লেখে ঠিকঠাক করে সংশোধন করে। ওকে, এবং তারপরে হচ্ছে রিপ্ল্যান করে আবার পুনরায় সেটাকে আবার শেখানো হলো, এটা সময়সীমা থাকে আবার 6 মিনিট। এই স্তরে শিক্ষার্থী শিক্ষক সংশোধিত পাঠ পরিকল্পনা অনুসারে একই বিষয়বস্তু বা ভিন্ন বিষয়বস্তু স্বল্প সংখ্যক সদস্যযুক্ত ভিন্ন দলে সমানভাবে কিন্তু ভাগ করে নিচ্ছে এবং এই পাঠ্য বিষয়বস্তুটাকে উপস্থাপন করছে। এটাকে বলা হচ্ছে পুনরায় শেখানো বা আবার পড়ানো সেটাকে। এবং তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আবার কি করা হচ্ছে, প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে। এই স্তরটি হলো অনুশিক্ষণের খুব গুরুত্বপূর্ণ স্তর। এই স্তরে শিক্ষার্থী শিক্ষক তার কাঙ্ক্ষিত ইচ্ছা অনুযায়ী দক্ষতাকে এমন গুরুত্বের সঙ্গে চর্চা করে যা তার অনুশিক্ষণের আচরণধারার পরিবর্তনে ভূমিকা পালন করে। অর্থাৎ কি হচ্ছে ব্যাপারটা এখানে, তাহলে পুনঃশিক্ষণে পুনরায় পড়ানো হচ্ছে সংশোধিত লেসন প্ল্যানটিকে, এবং পুনঃ প্রতিক্রিয়াতে সেই সংশোধনের পরেও আর কোনো ভুল আছে কিনা সেটাকে ফিডব্যাকের দ্বারা দেখানো হচ্ছে, এবং এটার সময়সীমা আসছে 6 মিনিট। তাহলে টোটাল দেখো, টিচিং টাইম হচ্ছে 6 মিনিট, ফিডব্যাক টাইম 6 মিনিট, রিপ্ল্যানের টাইম 12 মিনিট, টিচিংয়ের 6 মিনিট, ফিডব্যাকের 6 মিনিট, টোটাল অনুশিক্ষণের 36 মিনিট লাগে। কিন্তু যদি অনুশিক্ষণের সময় চাই তাহলে করব 6 থেকে 8 মিনিট, অনুশিক্ষণ চক্রের সময় চাইলে সেটাকে আমরা করব 36 মিনিট। এতদূর পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা বুঝতে একটু বলো এবার। হ্যাঁ, মাইক অন করে দিচ্ছি। প্রথমে অনেকজন যখন জয়েন করলো মাইক ভিডিও সব অফ করছিল না, সেই জন্য আমি বাধ্য হয়ে অফ করলাম, মানে একটা গ্যাং 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 শব্দ আসছিল। চলো বলো, মাইক্রোফোন অন করে দিয়েছি, কারোর কোথাও সমস্যা থাকলে বলো। না স্যার, বুঝতে পেরেছি। ওকে, বাদ বাকি কারোর কোনো রকম সমস্যা আছে আজকের এই টপিক? অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এত দূর থাক। কোনো রকম সমস্যা হলে পরবর্তীতে পরের দিন স্যার বলবো। বলছিলাম, বলো হ্যালো, নাসিম। বলছিলাম স্যার যে আপনি বললেন যে অনুশিক্ষণের জনক ডক্টর DW অ্যালেন। হুম স্যার আমি যে এখন ডিএলএড পড়ছি, কিন্তু ডিএলএড এর বই দেখেছি হুম কিচ অ্যাটিসন, তো স্যার কোনটা ঠিক হবে? না, এখানে অ্যালেনই করবে, কি অ্যাচিসনকে নেয় নেয় না অনেক সময় উত্তরে, অ্যালেন কি নেয়, নেওয়া হয় না না? ওটা নিয়ে মতভেদ আছে। ও আচ্ছা, হুম, আর ভারতবর্ষ বললে ঠিক আছে, ডিডি তিওয়ারি বলবে। দিতে পারি। হুম, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এত দূর থাক, শেষ করলাম এখানে ক্লাসটা। গুড নাইট সবাইকে। স্যার নোটটা গ্রুপে হুম, নোট আমি স্যারকে দিয়ে দেবো, স্যার দিয়ে দেবেন তোমাদের গ্রুপে।